ভূতের গল্প হলো একটি কল্পকাহিনী বা নাটক, যেটাতে কোনো ভূত বা ভূত বিশ্বাসী চরিত্র থাকে। গল্পে ভূত স্বেচ্ছায় আসতে পারে, আবার জাদু বলেও তাকে ডেকে আনা হতে পারে। আর ভূতের সাথে হানাবাড়ি বা আছর এসবের কথাও বলা হয়, যখন নাকি কোনো অতি প্রাকৃত সত্তা কোনো স্থান, বস্তু বা ব্যক্তির সঙ্গে লেগে থাকে। খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে আজকে আনছি লেখক বিমল মিত্রের লেখা ভৌতিক গল্প রাত তখন 11টা। গল্প পাঠে আমি বর্ণিতা দেপাল। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটা মেস থেকে পড়াশুনো করি। প্রত্যেক শনিবার দুপুর 2টোর ট্রেনে দেশে যাই। তাতে সুবিধে খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছানোও যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধুবান্ধবদের সাথে কাটাতে ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। লেখেন, তুমি শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিবে, ইত্যাদি। আমি বাবার একটি সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে অনেক বেশি। আমার জন্যই বাবা মোটা হাত খরচ পাঠান। সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হারুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা তাদের নেই, তাই আমাকে তারা একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকেন নসু কাকা। আসলে নামটা বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কি রকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ তিনি বলতেন, হ্যাঁ হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকেই চাই। তারপর আছে বারোয়ারি তলায় দুর্গাপুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 30 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়তো। এই আবহাওয়াতে আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটলো তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে বেলা 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30।
আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়িই নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে পৌঁছলো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইলে না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে অত দূরে সাওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব, তবুও কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবার কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়েছিলাম হাজার মলম, মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোরে উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় মনে হচ্ছে। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল। তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন ভয় ভয় করতে লাগলো যেন। কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে ছোটখাটো দোকান, তারাও দোকানের ছাপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছেলেবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়লো বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বলেছেন, আর কেন বসে আছো? খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছিলেন। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এইসব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। এই রাস্তাটা দিয়ে নল গাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটি নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না। এগোতে ভয় করলো। ও কি সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়। আমি কিন্তু নিজের চোখে কখনো তা দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। বললে, কে কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞেস করলে, ও তুমি বিমল?
ধীরেশদার ছেলে? আমার তখন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। যত রাতই হোক না কেন আমাকে যেতেই হবে। তার বড় ছেলে এখন যায় তখন যায়, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সাথে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রির বেলা হয়তো ঠাহর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রিতে এসে ভালো করনি। চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন কষ্ট করতে যাবেন? আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা? এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশদা যে আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়ি, তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিয়ে যাবেন। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসোনি, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বাবার বয়স হয়েছে, তোমার যত পড়াশুনোই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবার মনে কত কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে সেই কথার কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললেন, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলেই তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, ও বাবা। বাবা আমার ডাক শুনেই ধড়মড় করে জেগে উঠেছেন। মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যে ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। তাছাড়া আমি বললাম, আমি তো তা জানতাম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। কে? নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলবাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তাদের বড় ছেলে মরো, তাই তিনি শান্তি সস্তায়ন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছো? তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন। তুমি কি সব আবোল তাবোল বকছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখবো কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে লেখক বিমল মিত্রের লেখা ভৌতিক গল্প রাত তখন 11টা। গল্প পাঠে আমি বর্ণিতা দেপাল। আপনাদের যদি আমার পাঠ করা গল্প ভালো লাগে তাহলে সবাইকে লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি, সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা কেমন গল্প শুনতে চান। এছাড়া আপনাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করতে পারেন পাঠ করা গল্প, আর আমিও নতুন শ্রোতা বন্ধু পাবো। আসছি অন্য কোনো দিন আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।